প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আবারও ফেসবুক লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে এই সময়ে তোমাদের জানা আছে যে আজকে আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল বিভাগ দ্বিতীয় পর্বের একটা সাবজেক্ট ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, যার কোড হচ্ছে 667-22, এই সাবজেক্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আলোচনা আমি তোমাদের সাথে থাকব মফিজুল ইসলাম, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল বিভাগ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা আমাদের আলোচনার দিকে যাই। আজকে আমরা 2 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমাদের সবার মনে আছে অবশ্যই যে গতদিন আমরা 1 নম্বর অধ্যায় আলোচনা করেছিলাম। আজকে 2 নম্বর অধ্যায়ের শুরুতেই বুঝতেই পারছো যে আমরা ইলেকট্রিক আয়রন সম্পর্কে আলোচনা করব। ইলেকট্রিক আয়রন সম্পর্কে আলোচনা করার আগে ইলেকট্রিক্যাল আয়রন কিছুটা তথ্য জানা দরকার তোমাদের। ইলেকট্রিক্যাল আয়রনটা পৃথিবীতে ঠিক কত সালে সৃষ্টি হয়েছে বা প্রচলন শুরু হয়েছে এটা জানা যায় নাই। তবে 1808 সালের দিকে কয়লার মাধ্যমে প্লেটকে গরম করে ইলেকট্রিক আয়রনের কাজ শুরু করে। এর পরবর্তীতে সর্বপ্রথম চীন দেশে যতটুকু জানা যায় যে চীন দেশেই উত্তপ্ত তাপের মাধ্যমে কাপড়কে মসৃণ করার কাজ শুরু করে। আর ইলেকট্রিক আয়রন যেটা, এটা 1882 সালে হেনরি ডব্লিউ সিলি আবিষ্কৃত করেন, যেটা ইউএস প্যাটার্ন নাম্বার 259.054 হিসাবে প্যাটার্ন আকারে রক্ষিত আছে। উত্তর ইউরোপের বাসিন্দারা পাথর, গ্লাস, কাপড় মসৃণ করার কাজে ব্যবহার করত এটা। এরই ধারাবাহিকতায় 19বিংশ শতাব্দীর মাঝামাঝি আয়রন ব্যবহার ব্যাপক হারে শুরু হয়। এমতো অবস্থায় প্রচলিত ইস্ত্রিতে তাপের উৎস হিসেবে কয়লা ব্যবহার করা হইত। পরবর্তীতে ইলেকট্রিক্যাল আয়রন ব্যবহার শুরু করে। বর্তমানে আমরা শহরে বসবাস করি যারা, ইলেকট্রিক আয়রনবিহীন কাপড় পরিধানের কথা চিন্তাও করতে পারি না। মধ্যবিত্তদের ঘরে ঘরে এখন প্রায় অটোমেটিক ইলেকট্রিক আয়রন ব্যবহার করতে দেখা যায়। এছাড়া প্রতিটি বাণিজ্যিক অঞ্চলে বাণিজ্যিক লন্ড্রি প্রচলিত আছে। কাপড় আয়রন করাকে প্রচুর লোক পেশা হিসেবে গ্রহণ করেছে। এখন আমরা আমাদের আলোচনার কন্টেন্টের দিকে একটু মনোযোগ দিই। আজকে আমাদের সিলেবাসে যে সমস্ত কন্টেন্ট আছে তা হলো ডিফাইন ইলেকট্রিক আয়রন, 2 লিস্ট ডিফারেন্ট টাইপ অফ ইলেকট্রিক আয়রনস, 3 ডিফারেন্স বিটুইন অ্যান অটোমেটিক আয়রন, 4 আইডেন্টিফাই ডিফারেন্ট পার্টস অফ অ্যান ইলেকট্রিক আয়রন, 5 explain the operation of thermostat in an automatic iron, 6 list the possible faults and their causes and remedies of an electric iron। মোটামুটি এই 6টা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমাদের সহজে বোঝার জন্য আজকে আমরা ক্লাস শেষে শিক্ষার্থীরা তোমরা যে জিনিসগুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারবা, আগে যে টপিকগুলো আমি ইংরেজিতে বলেছি এখানে আরেকটু সহজে বোঝার জন্য তোমাদেরকে বাংলাতে লিখে দেওয়া হয়েছে। অর্থাৎ আজকের আলোচনায় আমরা বৈদ্যুতিক ইস্ত্রি বলতে কি বোঝায় এটা সম্পর্কে জানার চেষ্টা করব। বৈদ্যুতিক ইস্ত্রির কত ধরনের হইতে পারে, সাধারণ এবং স্বয়ংক্রিয় ইস্ত্রির মধ্যে কি কি ধরনের পার্থক্য থাকতে পারে, বৈদ্যুতিক ইস্ত্রির কি কি অংশ হইতে পারে, বৈদ্যুতিক ইস্ত্রি কিভাবে কাজ করে, অটোমেটিক ইলেকট্রিক আয়রনে থার্মোস্ট্যাট কিভাবে তার ফাংশন বা কার্যপ্রণালী কাজকে ঘটায়, এবং সর্বশেষ যেটা আমরা দেখব
একটা ইলেকট্রিক আয়রনের সম্ভাব্য কি কি ত্রুটি অর্থাৎ কি কি সমস্যা হইতে পারে সেগুলার কারণ এবং প্রতিকার সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, এখন আমরা আমাদের মূল আলোচনা যেটা, যে আমাদের কন্টেন্ট ওয়াইট আলোচনায় চলে যাচ্ছে। সর্বপ্রথম আমরা যেটা বলেছিলাম, ইলেকট্রিক আয়রন বলতে কি বোঝায়। এটা ইংরেজিতে যেভাবে বলা হয়েছে, গত ক্লাসও আমরা বলছিলাম যে অ্যান ইলেকট্রিক আয়রন is a general household appliance used to fresh the wrinkles out of the clothes. This works on the basis that the combination of heat and pressure remove the wrinkles. ইংরেজি কথাটা যদি আমরা বাংলাতে বলতে যাই তাহলে এভাবে বলতে হয়, ইলেকট্রিক আয়রনটা হচ্ছে একটা বাসাবাড়িতে ব্যবহৃত ডিভাইস যেটা কাপড়কে মসৃণ করার জন্য ব্যবহার করে। এই মসৃণ করার কাজটা মূলত দুইটা জিনিসের সমন্বয়ে করা হয়। একটা হচ্ছে এখানে দেখানো হচ্ছে হিট, আর একটা হচ্ছে প্রেশার। তার মানে এটার মাধ্যমে ইলেকট্রিক আয়রনকে গরম করা হচ্ছে, এবং অন্যভাবে এটাকে প্রেশার অর্থাৎ ওজন দিয়ে, কাপড়ের উপর ওজন দিয়ে এই কাপড়টাকে মসৃণ করার চেষ্টা করা হয়েছে। বাংলাতে আমরা আরও সহজেই বলতে পারি যে এটি একটি ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স যা তাপ প্রয়োগের মাধ্যমে বিভিন্ন ধরনের কাপড়কে মসৃণ করতে পারে। এখন আমরা দেখি ইলেকট্রিক ইস্ত্রির প্রকারভেদ। ইলেকট্রিক ইস্ত্রি মোটামুটি 3 ধরনের, আমরা বা মোটামুটি বলি আর যাই বলি, প্রধানত 3 ধরনের। এটা 1 নম্বর হচ্ছে সাধারণ আয়রন বা ড্রাই আয়রন যেটা আমরা বলি, 2 নম্বর হচ্ছে অটোমেটিক আয়রন, 3 নম্বর হচ্ছে স্টিম আয়রন। এখানে অটোমেটিক আয়রন এবং সাধারণ আয়রনের মধ্যে পার্থক্য আমরা একটু পরেই আলোচনা দেখব। তার সাথে আমরা কিছু অ্যাড করতে চাই এখানে, যে সাধারণ আয়রন বা ড্রাই আয়রন যেটা আর স্টিম আয়রন যেটা, এই দুইটার মধ্যে হালকা কিছু অর্থাৎ তুলনামূলক কিছু আলোচনা তুলে ধরতে চাই আমি। এখানে ড্রাই আয়রন মূলত সাধারণ আয়রন এবং অটোমেটিক আয়রন দুইটাকে একসাথে যদি বলি, এই দুইটা মিলে ড্রাই আয়রন, আর স্টিম আয়রন হলো তার চেয়ে একটু ভিন্ন আকৃতিতে। তাহলে আমরা যেটা বলছি যে ড্রাই আয়রনটা হচ্ছে কনভেনশনাল আয়রন, যেটার সাথে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ব্যবস্থা থাকে, এবং সোল প্লেট যেটা আমরা একটু পরে আলোচনা করব যে ইলেকট্রিক আয়রনে কি কি জিনিস থাকে সেগুলোর কথা তখনই জানতে পারবে। সোল প্লেটটা কি? সোল প্লেটটা নন স্টিক সোল প্লেট হয় এবং খুব বেশি ওয়াটেজে ব্যবহার করা যায়। তবে ড্রাই আয়রনে নিজস্ব কোনো স্টিম বা স্প্রের ব্যবস্থাপনা থাকে না। ড্রাই আয়রনটা এটা খুব সহজে ব্যবহারযোগ্য হয়, বহনযোগ্য হয় এবং তুলনামূলক দামে সস্তা হয়। বাজারে অনেক ধরনের মডেল এবং অনেক ওয়াটেজের এটা পাওয়া সম্ভব হয়। যেহেতু ড্রাই আয়রন বা অটোমেটিক আয়রনে পানি স্প্রে করার বা স্টিম স্প্রে করার কোনো সিস্টেম নাই, সেই জন্য এটাকে এক্সটার্নাল একটা স্প্রে বোতলের মাধ্যমে পানিটাকে ছিটিয়ে দিতে হয়। আর স্টিম আয়রন আমরা যেটা বলতেছি, স্টিম আয়রন মোটামুটি যেটা বলা যায় যে অনেকটা আধুনিক, অর্থাৎ ড্রাই আয়রন, অটোমেটিক আয়রন বা সাধারণ আয়রন দুইটাকেই আমরা ড্রাই আয়রন বলতেছি। এই দুইটা আয়রনের পরেই কিন্তু স্টিম আয়রনটা প্রচলন শুরু হয়। এই স্টিম আয়রনটা এই জন্য আমরা বলতেছি এটা ওই দুইটির তুলনায়, ড্রাই আয়রনের তুলনায় এটা আধুনিক। এখানে স্টিম আয়রনে অনেকগুলো ফাংশন বেশি থাকে, যেমন স্প্রে সিস্টেম আছে, অর্থাৎ পানিকে স্প্রে করতে পারে অথবা স্টিম স্প্রে করতে পারে। স্টিমের কিছু ফাংশন থাকে যেগুলোর মাধ্যমে আমরা কাপড়কে খুব সহজে মসৃণ করতে পারি। স্টিম আয়রনে আবার চাইলে এটা নর্মাল আয়রন হিসেবেও ব্যবহার করা সম্ভব, অর্থাৎ একটা ড্রাই আয়রন যেভাবে ব্যবহার করি, স্টিম আয়রনও আমি ঠিক একইভাবে ব্যবহার করতে পারি। তবে
স্টিম আয়রনের যেটা একটু অসুবিধা, আসলে ঠিক অসুবিধা বলা যায় না, এটা দামে তুলনামূলক একটু বেশি হবে ড্রাই আয়রনের তুলনায়। তাহলে বন্ধুরা আমরা এগাই যাই যে আমাদের 2 নম্বর টপিকসে যেটা ছিল সাধারণ ও স্বয়ংক্রিয় ইস্ত্রির মধ্যে পার্থক্য, অর্থাৎ একটা অর্ডিনারি এবং অটোমেটিক আয়রনের মধ্যে পার্থক্য। তাহলে আমরা কি কি পার্থক্য দেখতে পারি? আমরা নিচে একটু চোখ বুলাইলেই দেখতে পাবো সাধারণ আয়রন, যেখানে বলা হয়েছে যে আয়রনে তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে না, সুইচ অন অফ করে তাপ নিয়ন্ত্রণ করতে হয়। এটা দ্বারা বোঝা যায় যে এখানে অটোমেটিকভাবে তাপকে নিয়ন্ত্রণ, অর্থাৎ আমার কতটুকু গরম করা দরকার একটা আয়রনকে, কতটুকু পর্যন্ত গরম হইলে সাথে সাথে ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ হয়ে যাবে, সেই ব্যবস্থাপনাটা নাই। এই জন্য এটাকে আমরা সাধারণ আয়রন বলতেছি। তার বিপক্ষে যখন অটোমেটিক আয়রন আমরা ব্যবহার করব, যে আয়রনটাতে অটোমেটিক তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে, ফলে সুইচ অন অফ করার কোনো ঝামেলা থাকে না। তাহলে অটোমেটিক আয়রন বা স্বয়ংক্রিয় আয়রন যেটা আছে, এটাতে উদাহরণ হিসাবে বলা যায় যে আমি নাইলন কাপড় বা টেকটন কাপড় যেটা বলি বা উল যেটা বলি, এটাকে আয়রন করব, তাহলে এখানে আমাকে তাপমাত্রা টেম্পারেচার কম দিতে হবে। তাহলে আমি প্রথমেই একটা নব দিয়ে টেম্পারেচারটা সেট করে দিব, ওই পর্যন্ত আয়রন গরম হওয়ার পরে আর টেম্পারেচার বাড়বে না, তাপমাত্রা আর বাড়বে না। ফলে আমার কাপড়টা সুরক্ষিত থাকার এখানে খুব সহজ। 2 নম্বর পার্থক্য হচ্ছে সাধারণ আয়রনে আয়রন হিটিং এলিমেন্টের সাথে থার্মোস্ট্যাট থাকে না। এখন একটু আগে আমরা বলছি এটাকে তাপ নিয়ন্ত্রণের অটোমেটিক কোনো ব্যবস্থা নাই। এই অটোমেটিক ব্যবস্থাটা না থাকার পিছনেই কারণ হচ্ছে যে এখানে থার্মোস্ট্যাট নেই। আর অটোমেটিক আয়রনে তাপমাত্রা নিয়ন্ত্রণের অটোমেটিক ব্যবস্থা আছে, তার মানেই হচ্ছে অটোমেটিক আয়রনের ভিতরে হিটিং এলিমেন্টের সাথে সিরিজে একটা থার্মোস্ট্যাট লাগানো থাকে। এখানে একটা নতুন শব্দ আসছে থার্মোস্ট্যাট, এটা কি এটা একটু পরেই আমরা আলোচনায় যাব। 3 নম্বর যেটা হয়, যেখানে খুব বেশি পরিমাণে কাপড় আয়রন করা প্রয়োজন হয়, ইস্ত্রি করা প্রয়োজন হয় এবং সোল প্লেট অনেক বড় হয়, যেমন গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে। এই ধরনের ফ্যাক্টরিগুলোতে সাধারণ ইস্ত্রি ব্যবহার করা হয়। আর অটোমেটিক ইস্ত্রি যেটা, এটা আমরা সাধারণত বাসাবাড়ি, যেখানে অল্প পরিমাণ আমাদের নিজস্ব কিছু কাপড় আয়রন করা লাগে, এই ধরনের বাসাবাড়িগুলোতে আমরা ব্যবহার করতে পারি। এখন আমরা দেখার একটু চেষ্টা করতেছি যে একটা বৈদ্যুতিক ইস্ত্রির মধ্যে কি কি অংশ থাকে। এটা খুব সহজে তোমরা একটু করলেই দেখতে পাবা। এই যে প্রথম দুইটা দেখা যাচ্ছে, এগুলা হচ্ছে কাভার, উপরের একটা কভার দিয়ে করা হয়েছে। হ্যাঁ, এটা এটা নিচের কাভার। এই যে এটা একটা দুইটা পাত আকারে দেখানো যাচ্ছে, এই দুইটা পাত হচ্ছে এটা থার্মোস্ট্যাট। এটা দুইটা আয়রনের ফুল অংশ। আর আমরা যেটা বলতেছি এই যে এগুলা হচ্ছে উপরের কভার এর অংশ। আর এইখানে দুইটা দেওয়া আছে, এগুলাকে আমরা বলি সোল প্লেট। এটা একটা হিটিং টিউব, মানে হিটিং এলিমেন্ট, যেটাকে আমরা গরম করে বা গরম করার কাজে ব্যবহার করে, এরকম কথা আমরা বলছি এর আগে। এরপরে আরেকটা জিনিস এখানে দেখানো হয়েছে, একটা হ্যান্ডেল, যেটা ধরে মানুষ সাধারণত আয়রন করে বা ইস্ত্রি করে, এটা হ্যান্ডেল। তাহলে আমি আরেকবার বলতেছি, এই দুইটা আসলে নর্মাল একটা আয়রনেরই সিম্বল, পুরো একটা আয়রন। এখান থেকে আমরা শুরু করি। এই দুইটা কভার, এটা একটা থার্মোস্ট্যাট, এটা পিছনের ব্যাক কভার বিহাইন্ড, একটা ইন্ডিকেটিং ল্যাম্প থাকে, একটা লাইট থাকে, লাইট। এটা একটা হ্যান্ডেল, এটা হিটিং টিউব। আর এখানে একটা সোল প্লেট, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। চলো বন্ধুরা, এখন আমরা আরেকটু আগাই যাই। এখানে আমি বিভিন্ন অংশের মধ্যে একটু তুলনামূলক আলোচনা করার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আমাদের যেহেতু আয়রনকে আমরা 3 ভাগে ভাগ করছি, একটা হলো অর্ডিনারি আয়রন, অর্থাৎ নর্মাল আয়রন যেটা বলি, আরেকটা হলো অটোমেটিক আয়রন, আরেকটা হলো
স্ট্রিম আয়রন। তো একটা অর্ডিনারি আয়রন বা নর্মাল আয়রন যেটা আছে সেটাকে কি কি অংশ থাকতে পারে? যেমন প্রথম থাকে একটা সোল প্লেট, হিটিং এলিমেন্ট, প্রেসার প্লেট অর ওয়েট প্লেট, আয়রন কেজ, হ্যান্ডেল, ইনসুলেটিং ম্যাটেরিয়াল, টার্মিনাল হাউজিং। এরপরের অংশ আছে আমাদের থার্মোস্ট্যাট, এরপরে আছে আমাদের থার্মোস্ট্যাট, পাইলট ল্যাম্প, কন্টাক্ট পয়েন্টস, হিট অ্যাডজাস্টেবল নব। এইখানে যেটা আমি বলতে চাচ্ছিলাম, সরি টু ডিস্টার্ব, বাহির থেকে একটা ফোন আসার কারণে একটু ডিস্টার্ব হলো। এটা যে অটোমেটিক আয়রন যেটা আছে আমার, এই অটোমেটিক আয়রন একটু নর্মাল আয়রনের চেয়ে কিছু জিনিস বেশি থাকে। যেমন একটা থার্মোস্টেট থাকে, একটা পাইলট ল্যাম্প থাকে, একটা কন্টাক্ট পয়েন্টস থাকে, তারপর হিট অ্যাডজাস্টেবল নব থাকে। অর্ডিনারি আয়রনের তুলনায় এই পার্টসগুলা, এই অংশগুলা অটোমেটিক আয়রনে বেশি থাকে। এরপরে স্টিম আয়রন। স্টিম আয়রন কথা যেটা আমরা বলতেছি, স্টিম আয়রনের ভিতরে আমাদের আরও কিছু জিনিস বেশি থাকে। সেটা হচ্ছে এই যে নন স্টিক সোল প্লেট উইথ হোল। আমরা প্রথমে বলেছিলাম যে অর্ডিনারি আয়রন যেটা, সেটাতে একটা শুধু সোল প্লেট থাকে, কিন্তু এইখানে এটা নন স্টিক সোল প্লেট উইথ হোল, কিছু ছিদ্রযুক্ত একটা সোল প্লেট থাকতে হবে। এখানের যে হিটিং এলিমেন্ট যেটা ছিল, এটা অনেকটা প্লেটের মতো বসায় দেওয়া ছিল, কিন্তু স্টিম আয়রনে টিউব টাইপ হিটিং এলিমেন্ট থাকতে হবে। এর সাথে একটা স্টিম চেম্বার থাকতে হবে, ফিল্টার থাকতে হবে এবং স্প্রে নজেল থাকতে হবে। তাহলে এতক্ষণে আসলে আমরা বুঝতে পারছি যে আমাদের এই 3 ধরনের আয়রনে কি কি জিনিস থাকতে পারে। এখন আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করি, আমরা কোনটা কিভাবে কাকে কি বলতেছি। এখানে চিত্রেই দেখানো হয়েছে সোল প্লেট। সোল প্লেটটা আসলে কি? একটা সোল প্লেট হচ্ছে কাঁচা লোহার তৈরি, অনেক সময় এটা কপার প্লেটও হইতে পারে। এটার শেপটা অনেকটা এখানে দেখা হয়েছে ট্রায়াঙ্গুলার আকৃতির শেপ, হ্যাঁ। এবং এই শেপের উপরে পুরো অংশটা নিকেল দ্বারা প্লেট লাগানো থাকে, যা দেখতে অনেকটা কাঁচের মতো থাকে। এবং এর উপরের অংশে কিছুটা কাটা কাটা থাকে, আবার কোনোটাতে থাকেও না। এগুলা সাধারণত সোল প্লেটগুলা নন স্টিক কোটিং হয় সাধারণ, আর স্টিম হলে আর একটু ভিন্ন হয়। এর ফলে কাপড়টা যখন আমরা আয়রন করতে থাকি, তখন কাপড় পুড়ে যাওয়ার বা কাপড়ের সাথে লেগে যাওয়ার এই প্রবণতাটা এখানে আর থাকে না। তাহলে সোল প্লেটটা অবস্থানটা হচ্ছে একটা আয়রনের সবচেয়ে নিচের অংশ, অর্থাৎ যেই অংশটা কাপড়ের সাথে লাগে ওইটাকেই আমরা সোল প্লেট বলতেছি। অ্যান্ড সোল প্লেটের তার উপরের অংশে থাকে আমাদের হিটিং এলিমেন্ট। হিটিং এলিমেন্টটা আমরা আগেই বলেছি যে হিটিং এলিমেন্টটা এখানে যেহেতু আমাদের 3 ধরনের ইলেকট্রিক আয়রন আছে, সো হিটিং এলিমেন্টটাও আমাদের 3 ধরনের থাকবে, সরি 2 ধরনের। একটা ড্রাই আয়রনের জন্য একরকম এবং স্টিমের জন্য অন্যরকম। এই যে এখানে যে এটা দেখানো হচ্ছে, এইটা হচ্ছে আমাদের ড্রাই আয়রনের জন্য, এবং আর এই যে যে জিনিসটা দেখানো হয়েছে এটা হচ্ছে আমার স্টিম আয়রনের জন্য। এই হিটিং এলিমেন্টটা সাধারণত নিচে সোল প্লেট আছে, আর তার উপরে একটা প্রেসার বা ওয়েট প্লেট থাকে, তার মাঝখানে হিটিং এলিমেন্টটার অবস্থান হয়, যাতে করে হিটিং এলিমেন্টটা খুব চাপ দিয়ে থাকে উপর থেকে এবং নিচের থেকে খুব চাপ দিয়ে থাকে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে হিটিং এলিমেন্ট যেটা, এই হিটিং এলিমেন্টটা নাইক্রোম তারের তৈরি করা হয়। নাইক্রোমটা সাধারণত নিকেল এবং ক্রোমিয়ামের মিশ্রণে হয়। হিটিং এলিমেন্টেরটা কিসের উপর? একটা কিছুর উপর এখানে দেখানো আছে, যে দেখো এই যে একটা কিছু যেন উপরে পেছানো আছে,
এইটা একটা ইনসুলেটিং মেটেরিয়াল। এই ইনসুলেটিং মেটেরিয়ালকে আমরা মাইকা শিট বলি। এই শিটের মধ্যে পেঁচানো থাকে, যাতে এই মাইকাটা হচ্ছে একটা ইনসুলেটিং পদার্থ, যার কারণে এইটার ভিতর পেঁচানো হইলে এর বাহিরে হিটিং এলিমেন্টের দ্বারা যাতে বাহিরে কোনো বিদ্যুতের আদান প্রদান বা সংযোগ না হইতে পারে, যেটা সোল প্লেটের সাথে হোক অথবা প্রেসার প্লেটের সাথে, যাতে করে টার্মিনালগুলা শর্ট না হইতে পারে বা বোর্ডে না হইতে পারে। এই জন্য এই মাইকা শিটটার উপরে এটাকে বসানো হয়। এবং সর্বশেষ এখান থেকে দুইটা কন্টাক্ট পয়েন্ট বাইর করে নিয়ে আসা হয়, যাতে করে আমরা ওখানে ইলেকট্রিসিটি সাপ্লাই করতে দিতে পারি। এরপরে যেটা আসে সেটা হলো প্রেসার প্লেট। আমি এর আগেই বলছি যে একটা ইলেকট্রিক আয়রনের সর্বনিম্ন অংশ একেবারে যেটা কাপড়ের সাথে লাগে সেটা সোল প্লেট। সোল প্লেটের উপরে রয়ে গেছে আমাদের হিটিং এলিমেন্ট। এখন টপ প্লেট এর পরে রয়ে গেছে আমাদের একটা প্রেসার প্লেট। অর্থাৎ প্রেসার প্লেট দিয়ে, প্রেসার প্লেটের মূলত কাজটা কি? প্রেসার প্লেটের কাজটা হলো একটু চাপ দেওয়া, প্রেসার। আমরা এমনি নর্মালি আমরা বুঝতে পারি যে কোনো কিছু যদি গরম থাকে অথবা নাও থাকে, যদি একটা জিনিসের উপর চাপ দেয়, আগে আমরা পূর্বে কালে যেটা আমরা শুনতাম ছোটবেলায়, যে ইলেকট্রিক আয়রন যখন ছিল না তখন মানুষ নাকি যখন ঘুমাইতো বালিশের নিচে কাপড়কে ভাঁজ করে রেখে দিত, যাতে মাথা রাখতো ওখানে, আর ওখানে চাপ পড়তো। চাপ পড়লে সকালবেলা উঠে দেখতো যে এটা অনেকটা আয়রনের মতো, অর্থাৎ মসৃণ হয়ে গেছে। প্রেসার প্লেটের কাজটাও মূলত হচ্ছে এই কাপড়টাকে এভাবে, সরি কাপড় না, সোল প্লেটটাকে এভাবে একটা চাপ দিয়ে রাখা, প্রেসার দিয়ে রাখা, যাতে কাপড় সহজে গরম এবং প্রেসারের মাধ্যমে খুব সহজেই এটা কাজ করতে পারে। এরপরে আমরা দেখি থার্মোস্ট্যাটটা কি। এটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ অংশ অটোমেটিক আয়রনের ক্ষেত্রে বা স্টিম আয়রনের ক্ষেত্রে, যেটাই বলি না কেন। থার্মোস্ট্যাটটা মূলত একটা ডিভাইস। এই ডিভাইসটা এখানে লেখা হয়েছে যে দি বায়োমেটালিক স্টিপ ইজ এ সিম্পল এলিমেন্ট হুইচ কনভার্টস এ টেম্পারেচার চেঞ্জ ইন্টু মেকানিক্যাল ডিসপ্লেসমেন্ট। The two metals should have a different coefficient of expansion. আমি একটু সহজে বলি যে থার্মোস্ট্যাটটা হচ্ছে দুইটা মেটালের সমন্বয়ে তৈরি, দুইটা পাতকে একটা পাতকে আরেকটা পাতের উপর বসিয়ে দেওয়া হয়, কিন্তু পাত দুইটা একই জিনিসের হয় না, অর্থাৎ একই মেটালের হয় না। দুইটা পাত দুই মেটালের হয়ে থাকে। দুই মেটালের যদি দুইটা পাত হয়ে থাকে, তাহলে এখানে যখন আমি তাপ দিব তখন দুইটা মেটাল তাপমাত্রা ভিন্ন ভিন্ন হবে এবং একরকম হইতে পারবে না। এই দুইটা মেটাল একসাথে বসাই দিয়ে থার্মোস্ট্যাটটা তৈরি করা হয়। এখন এখানে যখন তাপ আসে, তাপ আসার সাথে সাথে এগুলা একটা নির্দিষ্ট সময়ের পরে মেকানিক্যাল ডিসপ্লেস, অর্থাৎ যেই জায়গাটা ছিল ওই জায়গাটা থেকে সে লড়ে যায়, ওই জায়গাটা তার অবস্থান থাকে না, একটা পাত থাকে আর একটা পাত থাকে না। এটা সম্পর্কে, এটার কার্যপ্রণালী সম্পর্কে আমরা আরেকটু পরে আরো বিস্তারিত জানতে পারবো। এরপরে আমাদের যেটা থাকে একটা কভার প্লেট। এটার কথা না বললেই নয় যে পুরা ইলেকট্রিক আয়রনকে ঢেকে রাখার জন্য একটা কভার প্লেট দরকার আছে আমার। একটা হ্যান্ডেল, যেটা ধরে আমরা সাধারণত আয়রন করি, হ্যান্ডেল আছে। আর একটা পাইলট ল্যাম্প আছে। পাইলট ল্যাম্পটা মূলত একটা ইন্ডিকেশন ল্যাম্প, ইন্ডিকেশন বাতি, যে আমাদের কখন ইলেকট্রিসিটি লাইনের সাথে ইলেকট্রিক আয়রনটা লাগানো আছে এই অবস্থাটা তা ইন্ডিকেট করে। এই পাইলট ল্যাম্পের কাজই হচ্ছে মূলত এটা, যে ইলেকট্রিসিটির সাথে লাগানো আছে এবং এটা আমার ইলেকট্রিক আয়রন সাপ্লাই থেকে কারেন্ট বা ভোল্টেজ পাওয়ার নিতেছে। এরপরে আমরা দেখি একটা ইলেকট্রিক আয়রনের একটা সিম্পল একটা ডায়াগ্রাম। এই ডায়াগ্রামে আমি সংক্ষিপ্ত করতেছি। ডায়াগ্রামে দেখানো হয়েছে যে এখানে সাপ্লাই আছে, সাপ্লাইটা একটা থার্মোস্ট্যাটের মাধ্যমে একটা হিটিং এলিমেন্টের কাছে চলে যায়, আর তার সাথে প্যারালালে এখানে একটা পাইলট ল্যাম্প আছে, যে পাইলট ল্যাম্পটা সাপ্লাই পাওয়ার সাথে সাথে জ্বলে উঠে, আর একটা শান্ট রেজিস্ট্যান্স দেওয়া আছে। এখানে একটা এই রেজিস্ট্যান্সের কথাটা একেবারে না বললেই নয়, কারণ এই রেজিস্ট্যান্সটা না দিলেও এই পাইলট ল্যাম্পের ভিতর দিয়েও আমার সার্কিটটা কমপ্লিট হইতো এবং এই হিটিং এলিমেন্টটা উত্তপ্ত হইতো। কিন্তু তাহলে দেখা যেত এই হিটিং এলিমেন্টটা যে পরিমাণ কারেন্ট নিত
পুরা কারেন্টটাই পাইলট ট্যাম্পের ভিতর দিয়ে যাইতো, কিন্তু পাইলট ট্যাম্পটা থাকে খুব অল্প ভোল্টেজের এবং অল্প কারেন্টের। এত কারেন্ট যদি এই পাইলট ট্যাম্পের ভিতর দিয়ে যায়, এটা খুব সহজে পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তার প্রেক্ষিতে শান্টে, যাতে করে এখান দিয়ে খুব অল্প পরিমাণ ভোল্টেজ এবং কারেন্ট যায়, বাকি অংশটুকু এই কারেন্টটা এইখান দিয়ে কারেন্টটা এই শান্ট রেজিস্ট্যান্স হয়ে এরকম ইয়াতে হিটিং এলিমেন্টে পৌঁছে যেতে পারে। তাহলে দেখো এখানে যদি আমরা সাপ্লাই দিই, এক প্রান্ত এদিক দিয়ে হিটিং এলিমেন্টের সাথে থার্মোস্ট্যাট হয়ে লেগে যাচ্ছে, আর একটা এরকম সিরিজ রেজিস্ট্যান্স হয়ে হিটিং এলিমেন্টের সাথে লেগে যাচ্ছে, ফলে হিটিং এলিমেন্টটা সাপ্লাই পাচ্ছে এবং এটা কাজ অর্থাৎ উত্তপ্ত হওয়া শুরু হয়ে যাবে। তাহলে বেসিক প্রিন্সিপালটা কি এখানে দাঁড়াচ্ছে? সেটা দাঁড়াচ্ছে যখনই আমরা একটা ইলেকট্রিক আয়রনে ইলেকট্রিসিটি পাস করাইতেছি একটা ওয়্যারের ভিতর দিয়ে, এই ওয়্যারটা অর্থাৎ হিটিং এলিমেন্টটা গরম হচ্ছে এবং এই হিটিং এলিমেন্টটা গরম হওয়া, হিটিং এলিমেন্টটা বসানো আছে একটা সোল প্লেটের উপরে। এই সোল হিটিং এলিমেন্ট গরম হওয়ার সাথে সাথে সোল প্লেটও গরম হয়ে যাচ্ছে একটা কন্ডাকশনের মাধ্যমে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা হচ্ছে অটোমেটিক্যালি সুইচ অন অফ হওয়া, যেটা আমরা টেম্পারেচারের মাধ্যমে একটু আগে বলেছি, যেটা আমরা থার্মোস্ট্যাটের মাধ্যমে এটা কমপ্লিট করতে পারি। তাহলে এখানে আরেকটু সহজ করে দেখানো হয়েছে, যেটা আমি আগেই বলেছিলাম যে সাপ্লাই থেকে লাইন দেওয়া হয়েছে, লাইন দেওয়া হয়ে এই যে এখানে একটা থার্মোস্ট্যাট দেখানো হয়েছে, থার্মোস্ট্যাটের সাথে একটা টেম্পারেচার কন্ট্রোল নব বসানো আছে, এই লাইন হয়ে এটা একটা হিটিং এলিমেন্টের সাথে এবং সোল প্লেটের সাথে লাগানো আছে। তাহলে এই থার্মোস্ট্যাট নবের সাহায্যে প্রথমে আমি টেম্পারেচারকে সিলেক্ট করে দিব দুইটা, একটা হলো এটা হলো ফিক্সড, এটা হলো মুভেবল। ঠিক করে দেওয়ার সাথে সাথে ইলেকট্রিসিটি যখনই সাপ্লাই পাবে এই লাইনের মাধ্যমে হিটিং এলিমেন্টটা গরম হবে এবং কন্ডাকশনের মাধ্যমে সোল প্লেটটা গরম হবে। সোল প্লেটটা গরম হলে সহজে ইলেকট্রিক আয়রনের যে কাজ এটা আমরা করতে পারবো। এখানে আরেকটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যে থার্মোস্ট্যাটের কার্যপ্রণালী, কিভাবে একটা থার্মোস্ট্যাট কাজ করে সেটা আমি আরেকটু বিস্তারিত বলার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে একটা থার্মোস্ট্যাট যেটা আছে, এই থার্মোস্ট্যাটটা মূলত দুইটা মেটালের সমন্বয়ে, একটা আমি আগেই বলেছি যে একটা হচ্ছে ফিক্সড পয়েন্ট থাকবে আর একটা হবে মুভেবল পয়েন্ট। মনে করি এটা হচ্ছে আমার একটা নব, এই নবটা দিয়ে আমি এই দুইটা মেটালকে একসাথে জোড়া দিয়ে দিতে পারি, জোড়া না সরি, দুইটাকে একসাথে লাগাই দিয়ে দিতে পারি। যখনই এটার মধ্য দিয়ে ইলেকট্রিসিটি পাস করবে তখন এই দুইটা মেটাল সমান পরিমাণে তাপ করবে না, একটা মেটাল একরকম তাপ নিবে, আরেকটা মেটাল আরেকটা রকম তাপ নিবে, ফলে আমাদের নির্ধারিত একটা তাপে এই একটা মেটাল ধরি, নিচের মেটালটা এই যে এটা ফিক্সড আছে আর এটা মুভেবল আছে, ফলে এই মেটালটা এই মেটাল থেকে আলাদা হয়ে যাবে। যদি দুইটা মেটাল আলাদা হয়ে যায় তাহলে আমাদের যে সাপ্লাই থেকে যে লাইনটা আসার কথা ছিল ওই লাইনটা খুব সহজে ডিসকানেক্ট হয়ে যাবে এবং আয়রনে আর কোনো কারেন্ট প্রবাহিত হইতে পারবে না, ওই সময় সাপ্লাই থেকে কোনো পাওয়ার গ্রহণ করবে না। এখন আমরা প্রায় শেষে চলে আসছি। কি কি কারণে ইলেকট্রিসিটি সমস্যা হইতে পারে? অনেক সময় গরম হয় না, স্পর্শ করলে মৃদু শক লাগে, ইলেকট্রিক আয়রনের সুইচ অন অফ করার সাথে ফিউজ পুড়ে যায়, সঠিক তাপমাত্রায় কাজ করে না, এই কি কয়েকটা ত্রুটি বা সমস্যা হইতে পারে। এখানে তোমাদের বইগুলাতে মোটামুটি কিছু আলোচনা আছে, তারপর আমি কিছু বলতেছি। যে একটা ইলেকট্রিসিটি গরম হয় না, তার মানে প্রথমেই তোমাকে যেটা করতে হবে যে এটা সাপ্লাই পাচ্ছে না, অথবা ইলেকট্রিসিটি যে হিটিং এলিমেন্ট আছে হিটিং এলিমেন্টটা কাজ করতেছে না ভালো মতে, অথবা সাপ্লাইয়ের কোনো অংশ তার ছেঁড়া আছে, অথবা এটা হইতে পারে থার্মোস্ট্যাট যে সুইচ আছে এই সুইচটা করতেছে না। এই সবগুলোর সমাধান হচ্ছে একটাই, মূলত যে একটা টেস্ট ল্যাম্প দ্বারা চেক করা যে তোমার সাপ্লাই কন্টিনিউটি আছে কিনা। সাপ্লাইয়ের যদি কন্টিনিউটি থাকে তাহলে তুমি প্রত্যেকটা পয়েন্ট, মনে করো সাপ্লাই পাচ্ছে না, এটা কন্টিনিউটি চেক করতে হবে, হিটিং এলিমেন্ট কাজ করতেছে না, এটা কন্টিনিউটি চেক করতে হবে, তোমার থার্মোস্ট্যাট কাজ করতেছে কিনা এটা কন্টিনিউটি চেক করতে হবে, সবগুলো কন্টিনিউটি চেক করে দেখতে হবে টেস্ট ল্যাম্পের মাধ্যমে। যেটাই নষ্ট হয় সেটাকে চেঞ্জ করে দিতে হবে। 2 নম্বর, যদি এরকম হয় যে আমাদের ইলেকট্রিক আয়রনটা যখনই আমি ধরতেছি তখন শক করতেছে, তাহলে বুঝতে হবে যে ইলেকট্রিকের আয়রনের যে হিটিং এলিমেন্টটা ছিল এই হিটিং এলিমেন্টটা কোনোভাবেই তোমার সোল প্লেটের সাথে স্পর্শ হয়ে গেছে, অথবা প্রেসার প্লেটের সাথে, অথবা কোনো কানেক্টর সোল প্লেটের সাথে লেগে গেছে। তাহলে খুলে দেখতে হবে, খুলে দেখে যদি কানেক্টর এরকম সমস্যা হয়ে থাকে কানেক্টর চেঞ্জ করে দিতে হবে।
এর পরবর্তীতে এরকম হইতে পারে যদি যে বৈদ্যুতিক ইস্ত্রি সুইচ অন করার সাথে সাথে তোমার ফিউজ নষ্ট হয়ে যাইতেছে, তাহলে তোমাকে সহজে বুঝে নিতে হবে যে এখানে সোল প্লেট অথবা এলিমেন্ট অথবা ফেজে পজিটিভ নিউট্রাল যে কোনো একটা জায়গায় শর্ট হয়ে গেছে, অর্থাৎ অন করার সাথে সাথে আমার এই আয়রনটা অনেক বেশি কারেন্ট নেওয়ার চেষ্টা করতেছে, কারেন্ট নেওয়ার চেষ্টা করার কারণে এই ফিউজটা তাড়াতাড়ি পুড়ে যাইতেছে। শেষ আমরা দেখব যে সঠিক তাপমাত্রায় কাজ করে না। তাহলে সহজ কথা, তাপমাত্রা নিয়ন্ত্রণ করার যন্ত্রই হচ্ছে আমার থার্মোস্ট্যাট। যদি থার্মোস্ট্যাট ঠিক মতো কাজ না করে তাহলে সঠিক টেম্পারেচার কাজ করবেন। তাহলে আমাকে থার্মোস্ট্যাট ঠিক আছে কিনা চেক করতে হবে, চেক করে আমাকে থার্মোস্ট্যাট যদি নষ্ট হয় তাহলে চেঞ্জ করে দিতে হবে। সর্বশেষ একটা ইলেকট্রিসিটি যখন আয়রন আমরা কিনতে যাব, এটার একটা স্পেসিফিকেশন এখানে দেওয়া আছে, তোমরা পড়ে নিলে বুঝতে পারবা। আমি আমার লেকচারে একবারে শেষ প্রান্তে চলে আসছি। এরপরে তোমরা অল্প কিছু বাড়ির কাজ, যে একটা অটোমেটিক আয়রনের সার্কিট ডায়াগ্রাম সহ একটা কার্যপ্রণালী কিছু শেখার চেষ্টা করবা, থার্মোস্ট্যাটের কার্যপ্রণালীগুলো দেখবা, আর ইলেকট্রিক আয়রনের কি কি ত্রুটি হতে পারে সেটা দেখার চেষ্টা করবা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি। তার শেষ করার আগে আবার আমি বলে দিচ্ছি যে এই ভিডিও সম্পর্কে কমেন্ট করতে অবশ্যই ভুলবা না, এবং এটা পরবর্তী সময়ে ভিডিওটা দেখার জন্য দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই আমরা শেষ করব। তো তার আগে সবারও সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনায় আজকে আমাদের এই লাইভ ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।